সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো প্রতিদিনের মতো তোমাদের অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদের রসায়ন শিক্ষক অলোক কুমার। আশা করছি তোমরা সকলেই লাইভে জয়েন করবে। আসলে আবহাওয়া আজকে মোটামুটি বেশ খারাপ, যার কারণে হয়তোবা তোমাদের একটু শুনতে বা দেখতে অসুবিধা হতে পারে, কারণ নেটওয়ার্কের একটু সমস্যা চলছে বর্তমানে। আচ্ছা, মোহাম্মদ রাজু আহমেদ রাজ, কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। শম্পা, প্রণাম স্যার। প্রণাম, অনেক ধন্যবাদ, তোমরা সময় মতো চলে এসেছো। তো এখনো যারা জয়েন তোমরা করোনি তারা ক্লাসে জয়েন করে ফেলো, আর তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে লাইভটাকে শেয়ার করতে পারো যাতে সকলেই উপকৃত হতে পারে। শুভ বিশ্বাস, প্রণাম স্যার। প্রণাম, কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি, তোমাদের দোয়া আশীর্বাদে ভালোই আছি। আচ্ছা, মোহাম্মদ সোহেল রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, অনামিকা দাস ঋতু, নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, রফিকুল হাসান, হাউ আর ইউ স্যার? হ্যাঁ, ভালো আছি। আমি আশা করছি তোমরাও সকলে ভালো আছো এবং তোমরা সুস্থ সুন্দর ভাবে আছো। আর হাউ আর ইউ স্যার? হ্যাঁ, ভালো আছি। এভরিথিং ইজ ক্লিয়ার স্যার। কৌশিক, আচ্ছা, অনেক ধন্যবাদ। তো প্রতিদিনের মতো যেটা বলতে হয় বা বলা দরকার আর কি, অ্যাকচুয়ালি নেটওয়ার্কের সমস্যা, তারপরেও তোমাদের বলি যে তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু ক্লিয়ার করো। তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা এটা একটু যদি আমাকে ক্লিয়ার করতে। এভরিথিং ইজ ক্লিয়ার, কৌশিক, আচ্ছা। আচ্ছা, আর কেউ একটু যদি আমাকে বলতে যে দেখা এবং শোনা ঠিক মতো যাচ্ছে কি না। যেহেতু আসলে অনলাইন লাইভ ক্লাস, যার কারণে সবকিছু ঠিকঠাক করে নিয়ে ক্লাসটা শুরু করতে হয় আর কি। হ্যাঁ, এই জন্য ক্লাসের শুরুতেই কিছু কথা বলে নিতে হয় এবং কিছু বিষয় আসলে একটু ম্যানেজ করে নিতে হয়, তা না হলে দেখা যাচ্ছে আমি হয়তো বা ক্লাস কন্টিনিউ করেই গেলাম কিন্তু তোমরা ঠিকমতো শুনতেও পাওনি, ঠিকমতো দেখতেও পাওনি। হ্যাঁ, সেক্ষেত্রে সময়টা শুধু নষ্ট হবে। ইয়েস স্যার, এভরিথিং ইজ ওকে স্যার, দেখা যায়, নো প্রবলেম, সব ঠিক আছে। আচ্ছা, সরি। আচ্ছা, মোহাম্মদ সোহেল রানা, নো প্রবলেম স্যার, সব ঠিক আছে স্যার। শুভ বিশ্বাস, আচ্ছা, ওকে। হ্যাঁ স্যার, শুনতেও পারছি, দেখতেও পারছি। আচ্ছা, অবশ্যই, অনেক ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি তোমরা সাদমান হালিদ, আচ্ছা, অনেক ধন্যবাদ। তো তোমরা অ্যাকচুয়ালি আজকের যে লাইভের যে টাইটেলটা হয়তোবা দেখতে পাচ্ছ, যে লাইভের টাইটেলটা আমরা দিয়েছি পরমাণু, পরমাণুর মূল কণিকা এবং রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো পরমাণুর মূল কণিকা নিয়ে তেমন একটা কারো কমপ্লেন থাকেনি, ইতিপূর্বে ছিল না, এবং এটা নিয়ে তেমন কারো প্রবলেম নেই। তবে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে শুভ বড়ুয়া, নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, তো ইতিপূর্বে এই টুকটাক একটু কমপ্লেন আমাকে অনেকেই আমার স্টুডেন্টরা করেছে যে রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা, এটা তাদের কিছুটা বুঝতে অসুবিধা হয়। তো আমি অ্যাকচুয়ালি আজকে তোমাদের এর আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো এবং তোমরা যাতে মনে রাখতে পারো,
এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো শুরুতেই যে কথাগুলো না বললেই নয়, বা যেটা আমাদের আজকে অ্যাকচুয়ালি আলোচনা ছিল বা টপিকসে ছিল, যে পরমাণু এবং পরমাণুর মূল কণিকা, তাই না? তো পরমাণু কি, অণু কি, এগুলো আমাদের আর নতুন করে তেমন জানার প্রয়োজন নেই। হ্যাঁ, তারপরেও আমরা জানি যে কি পরমাণু কি, অণু কি। খুব সিম্পল এবং একেবারে 9-10-এর আসলে রসায়ন বইটা যখন প্রথম হাতে নেওয়া হয়, শুরুতেই হয়তোবা অণু আর পরমাণু কথাটা এসে যায়, তাই তো? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা জানবো যে অ্যাকচুয়ালি পরমাণু কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, তাই না? যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক রূপে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। অ্যাকচুয়ালি এটি হচ্ছে পরমাণু। আর পরমাণুর মূল কণিকা, অর্থাৎ মূলত যে সকল অতি সূক্ষ্ম কণিকা বা উপাদান সকল পরমাণুতে উপস্থিত থাকে, অর্থাৎ যা দ্বারা, এক কথায় বলতে গেলে যা দ্বারা পরমাণু গঠিত, হ্যাঁ, তাকে আমরা বলতে পারবো পরমাণুর মূল কণিকা। অর্থাৎ যে কণিকাগুলো দ্বারা পরমাণু গঠিত সেগুলোকে আমরা মূল কণিকা বলতে পারি। তো আসলে সেই পরমাণুর মূল কণিকাগুলো কি, বা মূল কণিকাগুলো কত ধরনের হয়? সেই মূল কণিকাগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। এটা আমরা সকলে জানি, তারপরেও একটু তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। যেমন স্থায়ী মূল কণিকা, যে সকল মূল কণিকা সকল মৌলের পরমাণুতেই বিদ্যমান থাকে, সে সকল মূল কণিকাকে বলা হয় স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকাগুলো কি? স্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটি স্থায়ী মূল কণিকা, এগুলো সকল মৌলের পরমাণুতেই বিদ্যমান থাকে। আর অস্থায়ী মূল কণিকা, যে সকল মূল কণিকা সাধারণত অল্প সময়ের জন্য বা অস্থায়ীভাবে পরমাণুতে উপস্থিত থাকে, সেগুলোকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। তো এই অস্থায়ী মূল কণিকাগুলো মূলত অনেক রকমের হয়ে থাকে। যেমন পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ইত্যাদি অনেক রকমেরই অস্থায়ী মূল কণিকা হয়ে থাকে। আর আরেক ধরনের কণিকা রয়েছে যেগুলো হচ্ছে কম্পোজিট কণিকা, যে কণিকাগুলো সাধারণত পরমাণুতে এক ধরনের ভারী কণিকা হিসেবে উপস্থিত থাকে। স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকার পাশাপাশি আরেকটা কণিকা রয়েছে যেগুলো পরমাণুতে ভারী কণিকা হিসেবে দেখা যায়। এই কণিকাগুলোকে বলা হচ্ছে কম্পোজিট কণিকা। মূলত এই কম্পোজিট কণিকাগুলো হচ্ছে ডিউটেরিন কণিকা এবং আলফা কণিকা বা আলফা কণা। ডিউটেরন কণা এবং আলফা কণা। আচ্ছা, এখন এই আলফা কণা থেকেই আমাদের মূলত আলোচনার নেক্সট টপিকস, যেটা আমরা জানলাম পরমাণু কি, পরমাণুর মূল কণিকাগুলো কি। হ্যাঁ, আমরা বোর্ডে যখন যাবার প্রয়োজন হবে তখন আমরা বোর্ডে যাব, এখনই বোর্ডে যাব। তো অ্যাকচুয়ালি এই যে তিন কণিকা, এই তিন কণিকার মধ্যে সর্বশেষ যেটা কণিকা সেটি হচ্ছে যে আমাদের আচ্ছা, তাহলে আমরা একটু বোর্ডেই দেখি। আচ্ছা, একটু দাঁড়াও, আমি বোর্ডটা অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নিই। আচ্ছা, আমার মনে হচ্ছে তোমরা বোর্ডটা, আচ্ছা দেখো তো, এবার বোর্ডটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ। সরি, আমি অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, আমার মনে হচ্ছে এখন তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ। তোমাদের যদি দেখতে অসুবিধা থাকে একটু আমাকে কাইন্ডলি জানাও যে তোমরা দেখতে পাচ্ছ কি না, বা তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে নাকি, এটা একটু আমাকে জানাও। কোনো প্রবলেম হলে আমাকে একটু জানাও যে দেখা যাচ্ছে কিনা।
আমার মনে হয় তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ। আমাকে একটু জানাতে হবে, হ্যাঁ, তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, দেখো, আমরা যে জিনিসটি আসলে জানলাম বা পড়লাম যে পরমাণুর মূল কণিকা। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো পরমাণু মূল কণিকার প্রথমে আসে আমাদের স্থায়ী কণিকা। স্থায়ী কণিকাগুলোর মধ্যে যেটি আমাদের থাকে সেটি হচ্ছে, আমরা জানি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আজকে আগে আসলাম এই মাত্র, নীল আকাশ। আগে আসলে তুমি কেমন করে আগে আসলে? হ্যাঁ, আমরা তো অলরেডি 10 মিনিট ওভার করে ফেলছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্থায়ী কণিকা আমরা জানতে পারলাম, সেটি হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এরপরে রয়েছে আমাদের আরেকটা কণিকা, সেটি হচ্ছে অস্থায়ী স্থায়ী মূল কণিকা। আচ্ছা, এখানে একটি কথা সারা পড়ছে আমার, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা যেটি আমরা পড়ছি মেসন, নিউট্রিনো ইত্যাদি। অস্থায়ী মূল কণিকা অনেকগুলো রয়েছে। আর শেষে 3 নম্বরটি হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। তো এই কম্পোজিট কণিকার মূলকগুলোর মধ্যে আমাদের রয়েছে কম্পোজিট কণিকাগুলোর মধ্যে আমাদের রয়েছে কি, সেটি হচ্ছে ডিউটেরন কণিকা, এবং আর একটা আছে আমাদের আলফা কণিকা। অ্যাকচুয়ালি কণিকা বা কণা, হ্যাঁ, অ্যাকচুয়ালি কণিকা বা কণা। তো আমাদের আজকে আলোচনার মূল যে বিষয়বস্তু ছিল সেগুলো হচ্ছে যে পরমাণুর মূল কণিকা, পরমাণু কি, পরমাণু মূল কণিকা কি, পরমাণু মূল কণিকা কত প্রকার হয়, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা। এগুলো পরমাণুর মূল কণিকা। তো এখন এরপরে আমরা জানবো যে এই যে আলফা কণিকা বা আলফা কণা, এখন আমরা জানবো এই আলফা কণা নিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরীক্ষা করেছেন, যে পরীক্ষাটাকে মূলত বলা হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কার। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড এই আলফা কণা পরীক্ষা দ্বারা নিউক্লিয়াসের আবিষ্কার করেন। তো সেটা অ্যাকচুয়ালি কিভাবে করেন উনি, সেই টেস্টটা আমরা জানবো। তো এটা খুবই সিম্পল, তারপরেও অনেকের কাছে একটু প্রবলেম মনে হয়, যার কারণে আমি তোমাদেরকে বিষয়টাকে আর একটু এক্সপ্লেইন করার জন্য আজকে এই ক্লাসটাতে আসছি আর কি। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই আলফা কণিকাটা কি। ঠিক আছে, আলফা কণিকা কি এটি আগে আমাদেরকে জানতে হবে। সাধারণত এই আলফা কণিকা হচ্ছে যে হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রনের অপসারণ করলে যা পাওয়া যায়, মূলত তাই হচ্ছে হিলিয়াম পরমাণু। তো আলফা কণিকা। তো এই যে আলফা কণিকা, এই আলফা কণিকাটা, এই আলফা কণিকার এটাকে মূলত বলা হচ্ছে বিচ্ছুরণ পরীক্ষা। ঠিক আছে, দেখো এটার নাম হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা
বিচ্ছুরণ পরীক্ষা। এটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, অর্থাৎ আলফা কণা থ্রো করার মাধ্যমে উনি এই পরীক্ষাটা করেন, যার কারণে মূলত বলা হচ্ছে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো মূলত ইলেকট্রন আবিষ্কারের পর পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতামত প্রকাশ করেন। তো এই সম্পর্কে নিশ্চিত একটা পরীক্ষা প্রমাণ করেন, যেটি আমরা রাদারফোর্ডের এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে পরিচিত। তো বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষাটা করেন এবং তার নাম অনুযায়ী উনি এটির নামকরণ করেন যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো এখন এই কিছু কিছু মৌল যেমন রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি যে তেজস্ক্রিয় মৌলগুলো রয়েছে, তোমরা জানো এই মৌলগুলো তেজস্ক্রিয় মৌল। তো এই মৌলগুলো অনবরত কিছু কণা বের হয়, এই মৌলগুলো থেকে অনবরত কিছু কিছু কণা বের হয়। এই ধরনের একটি কণা নাম হচ্ছে মূলত আলফা কণা। তো পরবর্তীতে জানা যায় যে এই আলফা কণাটা সাধারণত হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হয় তাকেই মূলত বলা হচ্ছে আলফা কণা। তো হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন, স্যার কণিকা এর কণা কি একই জিনিস নাকি ভিন্ন ভিন্ন? একই জিনিস, হ্যাঁ একই জিনিস। আচ্ছা, তো সাধারণত আমরা আলফা কণা যেটি, সেটির আগে পরিচয় একটু জানি। আলফা কণা, তো এই আলফা কণাটা হচ্ছে কি হিলিয়াম পরমাণু থেকে, দেখো হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন অপসারণ, হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন অপসারণ করলে যা পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের এই আলফা কণা। হ্যাঁ, একটু তোমরা মনোযোগী হও, একটু মনোযোগ যদি তোমরা দাও তাহলে আমি নিশ্চিত এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, যদি তোমরা একটু মনোযোগ দাও তাহলে এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা জীবনে যতদিন কেমিস্ট্রি পড়বে কোনোদিন আর তোমাদের এটি ভুল হবে না। এটি আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি। তো তার জন্য অবশ্যই তোমাদেরকে একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন এই যে আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা করার জন্য আমাদের মূলত আলফা কণার একটা টেস্ট বিজ্ঞানী করেন। তাহলে আমরা জানতে পারলাম কি আলফা কণাটা হচ্ছে কি 4/2, অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে, হিলিয়ামের পারমাণবিক ভর 4 এবং পারমাণবিক সংখ্যা 2, আবার এই দুইটা ইলেকট্রন যে রয়েছে, প্রোটন সংখ্যা 2টা এবং এখান থেকে দুইটা ইলেকট্রনকে অপসারিত করে যা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আমাদের আলফা কণা। যার কারণে এই আলফা কণার প্রতীক এভাবে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই পরীক্ষাটা করার জন্য মূলত আমাদেরকে কি করতে হবে? এই মূল পরীক্ষাটা করার জন্য আমাদেরকে দুটো জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল থেকে আমাদেরকে আলফা কণাটা বিচ্ছুরণ করতে হবে, অর্থাৎ বিচ্ছুরিত করতে হবে। একটা তেজস্ক্রিয় মৌল থেকে আমাদের এই আলফা কণাটা, এক নম্বর ফার্স্ট। সেকেন্ড, একটা পাতলা সোনার পাত লাগবে এবং জিঙ্ক সালফাইডের একটা পর্দা লাগবে। তো আমি তোমাদেরকে সেটি দেখাচ্ছি আসলে কিভাবে। আচ্ছা, দেখো মূলত এটা মনে করো একটা পাতলা সোনার পাত, ঠিক আছে? এটা একটা পাতলা সোনার পাত, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, সমস্যা হচ্ছে না কোনো। আচ্ছা, এখন এটা একটা পাতলা সোনার পাত এবং এই সোনার পাতের পুরুত্বটা কতটুকু হবে? 0.0004 0.0004 সেন্টিমিটার, এটা হবে পুরুত্ব। এরপর এই পাতলা পাতের ঠিক পেছন দিকে আমাদের লাগবে জিঙ্ক সালফাইডের একটা পর্দা। এটা আমাদের জিঙ্ক সালফাইডের পর্দা, এটা জিঙ্ক সালফাইড পর্দা। আচ্ছা, এরপরে আমাদেরকে আলফা কণা এই পাতলা সোনার পাত দিয়ে
ভেদ করাতে হবে, অর্থাৎ আলফা কণাটাকে থ্রো করতে হবে কোথায়? সোনার পাতে। এবং এই সোনার পাতে ঠিক পেছন দিকে আমাদেরকে আমাদের এই জিঙ্ক সালফাইডের পর্দাটাকে রাখতে হবে। আচ্ছা, এখন এটা রাখার পর আমরা দেখতে পাবো আলফা কণাটাকে এখন আমরা থ্রো করব। ঠিক আছে, আলফা কণাটাকে এখন আমরা থ্রো করব। তো থ্রো করার ফলে আমি এখানে কিছু বিষয় লিখে নিই, তারপরে তোমাদেরকে বলছি। আমার মনে হয় চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। যদি অস্পষ্ট হয় বা কোনো অসুবিধা হয় আমাকে একটু সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে সেটা কমেন্ট করে জানাবে, তোমরা দেখতে পাচ্ছ না বা নেটওয়ার্কের সমস্যা, হ্যাঁ, যে কোনো সমস্যা হোক বা যে কোনো রকমের প্রশ্ন থাকলেও তোমরা সঙ্গে সঙ্গে সেটা আমাকে কমেন্টে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর বরাবরের মতোই যেটা আবারও বলা, সেটা হচ্ছে যে লাইভটাকে তোমরা শেয়ার করো যাতে সবাই উপকৃত হতে পারে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা প্লাস সাইন দিয়েছি, কেন দিয়েছি সেটা আমরা একটু পরে এক্সপ্লেইন করব। এগুলো হচ্ছে আমাদের আলফা কণা, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো আমাদের আলফা কণা। এই আলফা কণাগুলোকে আমরা থ্রো করছি কোথায়? এই পাতলা সোনার পাতের উপরে থ্রো করছি। তারপরে শেষের দিকে আমাদের রয়েছে কি? জিঙ্ক সালফাইডের পর্দা। তো এরপরে আমরা আসি যে এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদেরকে কিভাবে আসলে এটা করতে হবে। তো বিজ্ঞানী রাদারফোর্ড প্রচণ্ড শক্তি সম্পন্ন এই আলফা কণা সমূহকে একটি পাতলা সোনার পাতের উপর নিক্ষেপ করেন। সোনার পাতের ঠিক পেছনের দিকে তিনি জিঙ্ক সালফাইডের একটা কি রাখেন? পর্দা রাখেন, যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। এরপরে উনি এই এক্সপেরিমেন্টটা সম্পন্ন করার জন্য উনি আচ্ছা, এরপরে উনি একটা অবজারভেশন করেন বা একটা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণটা কি করেন? উনি দেখেন যে 1 নম্বর পর্যবেক্ষণ, আমরা এখন মোটামুটি 1 নম্বর পর্যবেক্ষণে আসি, যে এটা 1 নম্বর পর্যবেক্ষণ। এই 1 নম্বর পর্যবেক্ষণে আমরা কি উনি দেখেছেন যে প্রায় 99% আলফা কণায় এই পাতলা যে সোনার পাতটা রয়েছে সেই পাতটাকে ভেদ করে সোজাসুজি চলে যায়। 99% আলফা কণায় এই পাতলা পাতটাকে সোজাসুজি ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দাকে গিয়ে আঘাত করে। এই জিঙ্ক সালফাইডের পর্দাটাকে গিয়ে আঘাত করে। যখন এই জিঙ্ক সালফাইডের পর্দাটাকে গিয়ে এই আলফা কণাটা আঘাত করছে, তখন জিঙ্ক সালফাইডের পর্দাটা তখন দীপ্তিমান হচ্ছে, অর্থাৎ আলোকিত হচ্ছে। ঠিক আছে, এটা ছিল তার প্রথম অবজারভেশন। এরপরে 2 নম্বর অবজারভেশন উনি দেখেন বা উনি লক্ষ্য করেন যে মাত্র কয়েকটি আলফা কণা তাদের গতিপথ থেকে বেঁকে যায়। দেখো, মাত্র কয়েকটি। এই যে আমাদের সোজা ভেদ করে চলে গেল, এটার সংখ্যা হচ্ছে 99%। ঠিক আছে, আচ্ছা, আর এই যে মাত্র কয়েকটি তাদের সোজা গতিপথ থেকে কি হচ্ছে? বেঁকে যাচ্ছে। সোজা গতিপথ থেকে বেঁকে যাচ্ছে, এটার সংখ্যা মাত্র কয়েকটি। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটা গেল 2 নম্বর। এরপরে আসি আমরা 3 নম্বরে। 3 নম্বর অবজারভেশনটা তার হচ্ছে যে খুব কম সংখ্যক আলফা কণা, অর্থাৎ প্রায় 20,000টার মধ্যে একটা সোজা কি করে? বিপরীত দিকে ফিরে আসে। একটু লক্ষ্য করে দেখো, এই যে সোজা গেল আলফা কণাটা, এটা সোজা বিপরীত দিকে ফিরে আসছে। ঠিক আছে,
এই তিনটা অবজারভেশন উনি এখান থেকে পান। এটা কি খুব কঠিন কিছু না, একেবারে সিম্পল। দেখো, প্রথম অবজারভেশনটা ছিল যে প্রায় 99% আলফা কণা কি এই সোনার যে পাতলা পাতটা আছে এই পাতটাকে ভেদ করে সোজা সোজা চলে যায়। আচ্ছা, সোজা চলে গিয়ে কি হয়, এই জিঙ্ক সালফাইডের যে পর্দাটা রয়েছে সেই পর্দাটাকে ধাক্কা দেয়, এবং ধাক্কা দেওয়ার ফলে সেটা কি করছে, আলোকিত হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আলোকিত হওয়ার পর এটা ছিল তার প্রথম অবজারভেশন। দ্বিতীয় অবজারভেশনটা হচ্ছে মাত্র কয়েকটি আলফা কণা তাদের সোজা গতিপথ থেকে বেঁকে যায়। দেখো, এখান থেকে সোজা না গিয়ে এটা কি করছে, বেঁকে গেছে। এখানেও ঠিক একইভাবে বেঁকে গেছে, এটা সোজা যায়নি। এটা ছিল তার দ্বিতীয় অবজারভেশন। এরপরে তৃতীয় অবজারভেশনে আসি আমরা। তৃতীয় অবজারভেশনটা ছিল তার যে প্রায় 20,000-এর মধ্যে একটা, প্রায় 20,000 আলফা কণার মধ্যে মাত্র একটা আলফা কণা কি করে, সোজা বিপরীত দিকে ফিরে আসে। হ্যাঁ, সোজা যায় না, বেঁকেও যায় না, কিন্তু সোজা বিপরীত দিকে ফিরে আসে। এটা ছিল তার 3 রকমের অবজারভেশন। তো ঠিক আছে, এখন এই 3টে অবজারভেশন থেকে উনি একটা সিদ্ধান্তে আসেন বা ডিসিশনে আসেন। ডিসিশনটা কি? ডিসিশনটা হচ্ছে যে 1 নম্বর, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এই পাতলা সোনার পাতটাকে উনি একটা পরমাণুর সঙ্গে তুলনা করেন। পাতলা সোনার পাতটাকে উনি একটা পরমাণুর সাথে তুলনা করেন। ঠিক পরমাণুতেও একইভাবে উনি একটা সিদ্ধান্ত নেন। স্যার, অবজারভেশনগুলো লিখে দিবেন প্লিজ। ওহো, লিখে দিতে হবে? মোহাম্মদ সোহেল রানা, লিখে দেন স্যার, লিখে। আরে বাবা, লিখে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা একটু আমার কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে একটু খাতায় লিখো না, লিখলে তোমাদের একটু প্র্যাকটিস হয়। তাহলে খুব কম সংখ্যক রশ্মি ফিরে আসার কারণ কি, তারাও পাত্রী ভেদ করে না কেন? আচ্ছা, অঙ্গরাজ কর্ণ, এই প্রসঙ্গে আসছি আমরা। সিদ্ধান্তটা বিজ্ঞানের রাদারফোর্ডের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তের মধ্যে এগুলো আছে। হ্যাঁ, আসছি। আচ্ছা, আমাকে কেউ বলছে যে স্যার একটু লিখে দেন, লিখে দিলে সুবিধা হয়। আচ্ছা, তাহলে প্রথম অবজারভেশনটা কি ছিল আমাদের, যে বেশিরভাগ আলফা কণা, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, বেশিরভাগ আলফা কণা অর্থাৎ 99%, বেশিরভাগ আলফা কণা অর্থাৎ 99% কি হয়, সোজা সোনার পাতকে ভেদ করে চলে যায়। এটা ছিল 1 নম্বর অবজারভেশন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর অবজারভেশনে আসি, যে কিছু কণা তাদের গতিপথ থেকে সোজা না গিয়ে বেঁকে যায়। আচ্ছা, ঠিক আছে, একটু হাত চালিয়ে লিখতে হবে। হ্যাঁ স্যার, আমি লিখছি সাথে সাথে। হ্যাঁ, অনেক ধন্যবাদ অনামিকা দাস ঋতু। আসলে অ্যাকচুয়ালি এটাই তো একজন ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য বা একজন সচেতন ব্যক্তির বৈশিষ্ট্য। হ্যাঁ, কারণ আমি তো অনেক স্লো কথাগুলো বলছি এবং আমি চাই আমার কথাগুলো সঙ্গে সঙ্গে লিখতে তোমাদের সমস্যা কি, কোনো সমস্যা তো নাই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তারপরে আমি তোমরা যখন চাইছো যে তোমাদেরকে লিখে দিতে হবে, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল 2 নম্বর। এরপরে আসি আমরা 3 নম্বর। আচ্ছা, এরপরে আসি আমরা 3 নম্বর। 3 নম্বর অবজারভেশনে হচ্ছে যে প্রায় 20,000 এর মধ্যে
একটি আলফা কণা প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা সোজা না গিয়ে এবং বেঁকে না গিয়ে বিপরীত দিকে ফিরে আসে। প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা সোজা না গিয়ে এবং বেঁকে না গিয়ে বিপরীত দিকে ফিরে আসে। আচ্ছা, আমার মনে হয় তোমরা লিখে ফেলছো অলরেডি। তো যারা লিখে ফেলোনি একটু দ্রুত হাত চালাতে হবে। হ্যাঁ, লাইভ ক্লাসে এমনিতেই সময় বেশি লাগে, যেটা 10 মিনিটের পড়া সেটা 20 মিনিট লাগে। হ্যাঁ, তো তোমাদেরকে একটু হাত চালাতে হবে। আচ্ছা, এই ছিল আমাদের অবজারভেশন, আমাদের না সরি বিজ্ঞানী রাদারফোর্ডের অবজারভেশন। তো অ্যাকচুয়ালি এরপরে আমরা তার এই অবজারভেশন যে পেলাম, সেই অবজারভেশন থেকে তিনি সিদ্ধান্ত নেন যে 1 নম্বর অবজারভেশন থেকে তিনি সিদ্ধান্ত নেন যে কি পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য। অ্যাকচুয়ালি এই সোনার পাতটাকে উনি পরমাণুর সাথে তুলনা করেন এবং সোজাসুজি আচ্ছা হ্যাঁ সোজাসুজি সবগুলো কারণ তোমাদের উত্তর দিচ্ছি মাহবুব, সবগুলো অবজারভেশনের সিদ্ধান্ত এখন আমরা বলছি। আচ্ছা, তো পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা হওয়ার কারণে এবং আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভরটা অত্যন্ত কম। আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভরটা অতি নগণ্য হওয়ার কারণে এবং ওই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। আর তবে এরা আলফা কণা গতিপথের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। দেখো এখানে বলা হচ্ছে যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা এবং এই ফাঁকা স্থানে কি এই ফাঁকা স্থানে কি থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে। যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভরটা কি অত্যন্ত নগণ্য, এই যে আলফা কণাটা যে আমরা থ্রো করছি, এই আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভরটা অতি নগণ্য, যার কারণে এই ফাঁকা স্থানটা বেশি থাকার কারণে দেখো সোজাসুজি আলফা কণাটা ভেদ করে চলে যাচ্ছে, সোজাসুজি আলফা কণাটা ভেদ করে চলে যাচ্ছে। এখন এর মধ্যে কিছু কথা আছে, এটা গেল 1 নম্বর অবজারভেশন থেকে সিদ্ধান্ত। বিজ্ঞানী 1 নম্বর অবজারভেশন থেকে উনি এই সিদ্ধান্তটা নেন। এরপরে 2 নম্বরে আসি আমরা, যেহেতু কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, এতে প্রমাণিত হয় যে ওই আলফা কণা সোজাসুজি এর অপেক্ষা বহু ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয় বা তার দ্বারা কি হয়, বিকর্ষিত হয়। অর্থাৎ পরমাণু কেন্দ্রে পরমাণুর সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে, যার কারণে দেখা যাচ্ছে কি কিছুটা হ্যালো, আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু বলো তো, মনে হচ্ছে কেন জানি একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। দেখো তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু বলো আমাকে প্লিজ। অলোকে স্যার শোনা যায় জি স্যার, অলোকে স্যার আচ্ছা ঠিক আছে। আমার কাছে কেন জানি এখানে মনে হচ্ছিল যে হয়তো বা লাইফটা কেটে গেছে বা এই ধরনের একটা কিছু মনে হচ্ছিল, প্রবলেম মনে হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা যেটি পড়ছিলাম যে প্রথম অবজারভেশন যেটি ছিল আমাদের, সেটি হচ্ছে কি যে সোজা আলফা কণাগুলো কি হয়, সোনাপাতকে ভেদ করে চলে যায়। এক্ষেত্রে বিজ্ঞানীর সিদ্ধান্ত যেটা বা তোমরা যেটা প্রশ্ন করছো সেটা হচ্ছে যে আসলে পরমাণুর এই অধিকাংশ স্থানই ফাঁকা, পরমাণুর এই অধিকাংশ স্থানই ফাঁকা হওয়ার কারণে এই যে তোমার হচ্ছে আলফা কণাটা বা সোজা কি হয়, তার গতিপথ
সোজা চলে যায়, অর্থাৎ কারোর সাথে সে কি বাধা প্রাপ্ত হয় না। তো অ্যাকচুয়ালি যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভরটা অতি নগণ্য, সেহেতু এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে বলে রাদারফোর্ড একটা মন্তব্য করেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি আমরা 2 নম্বরে। সেটা হচ্ছে যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, আচ্ছা, বিপরীত দিকে ফিরে আসে, এতে প্রমাণিত হয় যে ওই আলফা কণা সোজাসুজি এর অপেক্ষা বহু ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয় বা তা দ্বারা কি হয়, বিকর্ষিত হয়। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে পরমাণু সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে থাকে। ঠিক একইভাবে এই সোনা পাত্তার মতো করেই পরমাণুটাকে কল্পনা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে এমন একটা কোনো জায়গা থাকবে যেটা কি হয়, যেটাতে পরমাণুর সমস্ত ভরটা কেন্দ্রীভূত থাকবে বা পুঞ্জীভূত থাকবে। আচ্ছা, এরপরের টপিকসে আসি আমরা। যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, আমরা একটু আগেই দেখছি কি যে আলফা কণাটা কি ধনাত্মক চার্জযুক্ত, তাই না? কিভাবে ধনাত্মক চার্জযুক্ত হলো আমার মনে হয় তোমরা ভুলে যাওনি। যেহেতু 2 4 2+ এটা তো আলফা কণা, তাই না? যদি তাই হয়, ধনাত্মক চার্জযুক্ত এই কারণে যে হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন অপসারিত করার ফলে যা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের আলফা কণা। তো অ্যাকচুয়ালি এই যে ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ যেহেতু আলফা কণাগুলো কি ধনাত্মক চার্জযুক্ত এবং এক্ষেত্রে বিকশিত হয় এবং এমনভাবে বিকশিত হয়, এটা কিন্তু আমরা 3 নম্বর অপশন পড়ছি, লক্ষ্য করে দেখো। অর্থাৎ এই যে অবজারভেশনটা উনি পান, যে এই যে 3 নম্বর অবজারভেশন, যে প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণা কি হয়, সোজা না গিয়ে বেঁকেও না গিয়ে বিপরীত দিকে ফিরে আসে। এই যে বিপরীত দিকে ফিরে আসতেছে, অর্থাৎ এই আলফা কণাটা যেহেতু পজিটিভ চার্জযুক্ত, অবশ্যই পরমাণুর মধ্যে এমন কোনো জায়গা আছে বা এমন কোনো স্থান আছে যে জায়গাটাও পজিটিভ, তা না হলে কি হবে, বিকশিত হবে না, পুরোপুরি বিকশিত হবে না। আর বিকশিত না হলে সোজা বিপরীত দিকে ফিরে আসবে না, ঠিক না? একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই অবজারভেশনটা থেকে উনি এই সিদ্ধান্ত নেন যে অবশ্যই পরমাণুর মধ্যে এমন একটা কোনো জায়গা আছে যেখানে পরমাণুর আলফা কণা যেহেতু ধনাত্মক চার্জ, অবশ্যই সেখানেও কোনো একটা ধনাত্মক চার্জ আছে, যে ধনাত্মক চার্জের সাথে আলফা কণাটাকে সম্পূর্ণভাবে বিকর্ষিত করছে, অর্থাৎ বিকর্ষণ করছে, যার ফলে এই 20,000-এর মধ্যে একটা আলফা কণা কি হয়, সোজা না গিয়ে বা বেঁকে না গিয়ে সম্পূর্ণরূপে বিপরীত দিকে ফিরে আসে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে খুবই সিম্পল বিষয়টা। এরপরে আরো কিছু কিছু কথা বলা আছে, যেমন আলফা কণা গতিপথের পরিবর্তন হিসাব করে উনি দেখান যে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে শেষ পর্যন্ত উনি সিদ্ধান্ত নেন এই যে পরমাণুর মধ্যে যে একটা ধনাত্মক চার্জ আছে, এই ধনাত্মক চার্জটার উনি নামকরণ করেন নিউক্লিয়াস। এখান থেকেই উনি নিউক্লিয়াসের আবিষ্কার করেন এবং তখন থেকেই বিজ্ঞানী রাদারফোর্ড অ্যাকচুয়ালি এই নিউক্লিয়াসের আবিষ্কারক হিসেবে পরিচিত। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াসের আবিষ্কার তাহলে কিভাবে হলো, এই যে আলফা কণাটা পজিটিভ চার্জ, সে যখন পরমাণুতে গিয়ে কারো না কারোর সঙ্গে ধাক্কা খেয়ে সে যখন সম্পূর্ণরূপে বিপরীত দিকে ফিরে আসছে, অবশ্যই তাহলে পরমাণুতে এমন কোনো একটা জায়গা আছে যে জায়গাটাতে এরকম পজিটিভ চার্জ আছে, যার কারণে সেই পজিটিভ চার্জের সঙ্গে সরাসরি ধাক্কা খেয়ে আলফা কণাটা সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসছে। হ্যাঁ, দেখো খুব সিম্পল একটা লজিক, কিন্তু এটা খুব কঠিন কিছু না। তাহলে এই যে পরমাণুর মধ্যে এই যে পজিটিভ চার্জটা আমরা পেলাম, বিজ্ঞানী পেয়েছেন, সেই পজিটিভ না চার্জটার নাম উনি করেন নিউক্লিয়াস। এই থেকে নিউক্লিয়াসের আবিষ্কার এবং এখান থেকে নিউক্লিয়াসের আবিষ্কারক হিসেবে রাদারফোর্ডকে বলা হয়। হ্যাঁ, তো এরপরে আমরা উনি বলছেন যে কি এই যে পরমাণুর মধ্যে আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করে তিনি দেখান যে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ, পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণটা মৌলের পারমাণবিক সংখ্যার সমান হয়। অ্যাকচুয়ালি মৌলের পারমাণবিক সংখ্যা এবং ধনাত্মক চার্জের পরিমাণটা কি একই, যেটাকে আমরা বলি প্রোটন। এটার আরেকটা নাম আমরা কি বলি, প্রোটন, তাই না? আচ্ছা, তো আমার মনে হয় রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষাটা বা টেস্টটা, এই টেস্টটা তোমাদের বুঝতে তেমন আর সমস্যা থাকার কথা নয়।
তারপরে যদি তোমাদের সমস্যা থাকে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে তোমাদের কি সমস্যা বা কি ধরনের সমস্যা হচ্ছে, তোমরা একটু আমাকে জানাও প্লিজ। বলো তোমাদের আর কি সমস্যা, কার কি সমস্যা আছে, বা এই যে আলোচনাগুলো হলো সেই আলোচনাগুলো থেকে তোমাদের কোনো কিছু বোঝার অসুবিধা আছে নাকি, এটা একটু তোমরা আমাকে ডিটেলস বলো। বলো কারো কোনো সমস্যা আছে কিনা বলো, যদি সমস্যা না থাকে সেটাও বলো। হুম। আচ্ছা, অল ক্লিয়ার স্যার। আমাদের একটা হোমওয়ার্ক দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, হোমওয়ার্ক তো অবশ্যই থাকবে। হোমওয়ার্ক বলতে এটাই হোমওয়ার্ক থাকবে তোমাদের। আমি সবসময়ের জন্য তোমাদের যে হোমওয়ার্কটা দিই সেটা হচ্ছে যে আগামী ক্লাসে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা তোমরা আজকে অবশ্যই 2বার রিডিং করবে। বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে, সেটা বড় বিষয় না। বড় কথা হচ্ছে কালকে যে টপিকসটা হবে, অর্থাৎ কালকে আমি তোমাদেরকে পড়াবো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। তো অ্যাকচুয়ালি এই পরমাণু মডেলগুলো বিজ্ঞানীরা, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম পরমাণু সম্পর্কে বর্ণনা দেন। তো এই যে পরমাণু সম্পর্কে বা পরমাণুর ধারণা সম্পর্কে যে চিন্তা ভাবনা বিজ্ঞানীদের, সেগুলোকে মডেল বলা হচ্ছে। এবং এক এক বিজ্ঞানী এক এক রকম মডেল উপস্থাপন করেছেন। তো অ্যাকচুয়ালি তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলটাই রয়েছে। অ্যাকচুয়ালি এর বাইরেও আরও কিছু মডেল আছে। তো তোমাদের জন্য দুটো মডেলই এখানে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আর কি। তো আমরা দুটো মডেলই পড়বো, রাদারফোর্ডের পরমাণু মডেলই পড়বো আর বোরের পরমাণু মডেল পড়বো। তো আগামী ক্লাসে তোমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে? তো এই পরমাণু মডেলটা এবং এই পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এই দুটো জিনিস তোমরা 2বার অন্তত রিডিং করবে। বুঝার দরকার নাই, তোমরা জাস্ট রিডিং করবে। ঠিক আছে? এটাই তোমাদের হোমওয়ার্ক। আর আজকে তোমাদের যেটা আমি আলোচনা করলাম ভেরি সিম্পল জিনিস, তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা থেকে তাহলে অবশ্যই আজকে সেটা পড়াশোনা করবে এবং আগামীকালকে সেটা আমাকে তোমরা জানাবে যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা বা কি ধরনের সমস্যা আছে। ঠিক আছে? আচ্ছা, তো অ্যাকচুয়ালি সেরকম কোনো সমস্যা তোমাদের নাই। আর এখানে শুভ বিশ্বাস একটা কথা প্রশ্ন করছে, স্যার আলফা কণা কত দূরত্ব অতিক্রম করতে পারে? আলফা কণা কত দূরত্ব অতিক্রম করতে পারে সেটা মেজার করার এখানে বড় বিষয় নয়। এখানে মেজার করার বিষয় হচ্ছে এই যে আলফা কণাটাকে সোনার পাতের মধ্যে দিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড থ্রো করছেন এবং পেছন দিকে একটা জিঙ্ক সালফাইডের পর্দা উনি দিয়েছেন। আর এখানে আরেকজন প্রশ্ন করছে আমাদের, কি নাম, নীলাকাশ, জিঙ্ক সালফাইডের পর্দাটা বিজ্ঞানী কেন নিল স্যার? আচ্ছা, জিঙ্ক সালফাইডের পর্দাটা নেওয়ার কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে আলফা কণাটা, এই আলফা কণাটা যখন জিঙ্ক সালফাইডের পর্দাটাকে হিট করবে সেই মুহূর্তে জিঙ্ক সালফাইডের পর্দাটা আলোকিত হবে। ঠিক আছে? অর্থাৎ উজ্জ্বল আলো প্রদর্শন করবে। তো তখনই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো বলতে বিজ্ঞানী বুঝতে পেরেছেন যে এই আলফা কণাটা সোনা পাত্রটাকে ভেদ করে চলে যাচ্ছে। ঠিক আছে? সোনা পাত্রটাকে ভেদ করে যে আলফা কণাটা গিয়ে যে জিঙ্ক সালফাইডটাকে আঘাত করছে সেটা উনি স্পষ্ট এখান থেকে বুঝতে পারছেন। আর এটা কতটা বা কত সংখ্যক, এই যে 99% কিভাবে হলো, 20,000-এর মধ্যে কিভাবে হলো, এটা তার একটা গবেষণার বিষয়। এটা উনি গবেষণা করে এই রেজাল্টটা উনি পেয়েছেন যে প্রায় 99% এটা ভেদ করে চলে যায়। এখন এটা এই অবজারভেশনগুলো বা এই ফলাফলগুলো এটা তার গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল। ঠিক আছে? তো আর
মাহবুবুল হাসান কি বলছো যে আগামী ক্লাস টাইম টেবিলটা জানলে ভালো হতো। মাহবুব আল হাসান, তোমাকে আমি প্রশ্ন করলাম তাহলে আগামী ক্লাস টাইমটা জানলে ভালো হতো। তো আগামী, তুমি কি আজকে নতুন লাইভে আসছো? মাহবুব আল হাসান, তুমি আমাকে বলো যে তুমি কি আমাকে আজকে কি নতুন দেখছো? আচ্ছা, যদি সে নতুন হয়ে থাকে, তো যারা নতুন আজকে তোমরা লাইভে জয়েন করছো আমার, তোমাদের নতুনদের সবার উদ্দেশ্যে আমি বলি, এবং যে কথাগুলো আমি প্রত্যেক দিনই বলতে হয়, কারণ এই যে অনেকেই প্রশ্নগুলো করে থাকো। তো আমি সাধারণত তোমাদের ফার্স্ট ইয়ারদের যে ক্লাসটা, এটা দুপুর 3টা থেকে নেই। এটা একসঙ্গে আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সবগুলোতে লাইভ আমি করি, ঠিক আছে? তো আর একটা বিষয় সেটি হচ্ছে যে আমরা সাধারণত, বা আমি চেষ্টা করি তোমাদের 3টা থেকে ক্লাস নেওয়ার। আর লাস্ট যেটি বলার কথা সেটি হচ্ছে যে কখনো কখনো হয়তো বা টাইমটা পরিবর্তন হলেও হতে পারে, কারণ আমারও কিছুটা সুবিধা অসুবিধা আছে। সেক্ষেত্রে আমি তোমাদের নোটিশ করি আর কি। তোমরা হয়তো বা লক্ষ্য করেছো যে প্রত্যেক দিনই আমি নোটিশ করি আগামীকালকে কখন কোন সময় ক্লাস হবে। তো সেক্ষেত্রে তোমাদের যেটা বলি আমি, যে তোমরা রাত্রিবেলা শোয়ার আগে অবশ্যই একবার ফেসবুকে এসে আমার নোটিশটা দেখে যাবে যে আগামীকালকে কখন কোন সময় ক্লাস আছে, ঠিক আছে? আচ্ছা স্যার, সেখানে সূর্যের আলো কিভাবে পর্দাতে ভেদ করে চলে যায়? সূর্যের আলো তুমি কোথায় পাচ্ছ এখানে? ক্লাস এভরিডে 3টা, হ্যাঁ, আপাতত প্রত্যেক দিনই 3টা। যদি কোনো কারণে আমি টাইমটা চেঞ্জ করি তাহলে অন্য কোনো টাইমে হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আহ, গ্রুপে এসে বা পেজে এসে নোটিশটা তোমাদেরকে দেখে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাজরিয়ান জেমি, স্যার উনি সোনার পাতি কেন নিলেন? আচ্ছা, এই সকল প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে কালকে দেব, কারণ তোমরা আজকে এই টপিকসটা নিয়ে ভালোভাবে পড়াশোনা করবে। আমি ইতিপূর্বে সবগুলো প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিয়ে দিয়েছি, কারণ হয়তোবা তোমরা লাইভটা প্রথম থেকে জয়েন করনি, হ্যাঁ, হয়তোবা অনেকেই এইমাত্র আসলে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা লাইভটা আমি ইউটিউবে দিব, এবং ইউটিউবে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি প্রত্যেকটা ক্লাস রেকর্ড করে ইউটিউবে দিই। তোমরা অবশ্যই ক্লাসটা একবার মনোযোগ দিয়ে, যারা প্রথম থেকে শোনোনি দেখোনি, তারা প্রথম থেকে অবশ্যই একবার ইউটিউবটা থেকে দেখে আসবে। দেখে এসে সম্পূর্ণ কনসেপ্ট তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি তোমাদের জানার বাকি থাকে কিছু, তোমরা আমাকে আগামী ক্লাসে প্রশ্ন করবে, আগামী ক্লাসে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, আমি সবগুলো তোমাদের যে প্রশ্নগুলো তোমরা এখন পর্যন্ত করছো, এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিছি। তোমরা হয়তোবা মনোযোগ দাওনি, হয়তোবা অন্যদিকে তোমরা মনোযোগ দিয়েছিলে, যার কারণে তোমরা বুঝতে পারোনি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন যদি থাকে বলে ফেলো, কারণ আজকে মোটামুটি টপিকস যেটা ছিল বা আলোচনার যেটা বিষয়বস্তু ছিল আমাদের, সেটা আমরা মোটামুটি প্রায় শেষ করে ফেলছি। তো আর সময় আমরা বাড়াবো না। আর তোমাদেরকে যেটা বরাবরই বলে থাকি, সেটা অবশ্যই যে তোমরা সময় মতো ক্লাসে অ্যাটেন্ড করবে, আর তোমরা লাইভটাকে শেয়ার করো সবার মধ্যে, তোমাদের ফ্রেন্ড সার্কেল সবার সঙ্গে লাইভটাকে শেয়ার করো। তাহলে হয়তোবা তোমাদের মতো আরো অনেকে হয়তোবা উপকৃত হতে পারবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আগামী ক্লাসে যেটা আমাদের রুটিন, বা আগামী ক্লাসে যেটা নিয়ে আমরা আলোচনা করব, আমি বলে দিলাম, আবার তোমরা ওই একই প্রশ্ন করছো, যে সেটা হচ্ছে যে আগামীকালকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো অনেক ধন্যবাদ কষ্ট করে আমার এই লাইভ ক্লাসে তোমাদের অংশগ্রহণ করার জন্য। আবার আগামীকালকে আবার দেখা হবে, এবং অবশ্যই তোমরা পড়াশোনাগুলো ভালোভাবে করবে এই প্রত্যাশাই করি আমি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। সাব্বির আহমেদ, সাব্বির হোসেন, আচ্ছা, অনেক ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অনামিকা দাস, আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমাদেরকেও অনেক ধন্যবাদ আসলে, তোমরা আমার লাইভে জয়েন করার জন্য। হ্যাঁ, তো
আচ্ছা ঠিক আছে, মনে হয় তোমাদের আর কারোরই তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকের মতো আছে আমরা লাইভটা শেষ করছি, এবং আগামীকালকে সম্ভবত বৃহস্পতিবার, হ্যাঁ আগামীকালকে আবার 3টার সময় আমাদের দেখা হবে। তো ভালো থাকো তোমরা সকলে।